30 জানুয়ারি সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। অরাজনৈতিক কমিশনার চান বিশিষ্ট নাগরিকেরা, নাম নিয়ে বৈঠকে আওয়ামী লীগ বিএনপি। তিন দফার আন্দোলনে রুয়েট শিক্ষার্থীরা তৃতীয় দিনেও ক্লাস পরীক্ষা বর্জন। বইমেলা ঘিরে কড়া নিরাপত্তা, মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা, র্যাব, পুলিশ। অরাজনৈতিক ব্যক্তিদের নির্বাচন কমিশনের নিয়োগের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সঙ্গে মত বিনিময়ে এই পরামর্শ দেন তারা। 1 ফেব্রুয়ারি আরও 5 বিশিষ্ট নাগরিকের সঙ্গে মত বিনিময় করবে সার্চ কমিটি। বেলা সোয়া তিনটায় জজেস লাউঞ্জে আসেন সার্চ কমিটির সদস্যরা। এরপর আলোচনায় যোগ দিতে একে একে আসেন আমন্ত্রিত বিশিষ্টজনেরা। বিকেল 4:15টার দিকে শুরু হয়ে 2 ঘন্টা চলে বৈঠক। পরে নাগরিক প্রতিনিধিরা জানান, নির্বাচন কমিশনের কারো নাম চায়নি সার্চ কমিটি। অরাজনৈতিক ও যোগ্য ব্যক্তিদের ইসিতে নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সব মানুষেরই একটা পলিটিক্যাল মতাদর্শ থাকে, সেটায় কোনো অসুবিধা নেই, কিন্তু এমন হতে হবে যে তারা অতীতে ছাত্র জীবনে হোক কিংবা পরবর্তী কর্মজীবনে হোক তারা কোনো ধরনের কোনো রাজনীতির সাথে অ্যাক্টিভলি জড়িত ছিলেন না। অনেস্ট ইন্টিগ্রিটিওয়ালা লোক, যাদের যাদের পাস্ট ব্যাকগ্রাউন্ড দেশপ্রেম আছে, স্বাধীনতার মূল্যবোধ আছে, যারা ত্যাগ তিতিক্ষা নজির রেখেছে, যাদেরকে দেশের মানুষ অ্যাকসেপ্টেবল অনেস্ট ইন্টিগ্রিটিওয়ালা লোক মনে করে, তাদেরকে আপনারা সিলেক্ট করবেন। নির্বাচন ভণ্ডুল কিন্তু নির্বাচন কমিশনও করে না, সার্চ কমিটিও করবে না। নির্বাচন যদি অস্বচ্ছ হয়, অন্যরকম হয়, সেটার জন্য মূলত দায়ী থাকে রাজনৈতিক দলগুলি এবং আমাদের নিজেদের জনগণের যেই দৃঢ়তা, জনগণের যে অঙ্গীকার নির্বাচন সুষ্ঠু করার, সেখানে যদি ঘাটতি থাকে তখনই নির্বাচন ভণ্ডুল হয়। 1 ফেব্রুয়ারি 2 জ্যেষ্ঠ সাংবাদিক সহ আরও 5 জনের মতামত নেবে সার্চ কমিটি। তারা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, সমকালীন সম্পাদক গোলাম সারোয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রকুনউদ্দিন মাহমুদ। পরামর্শের জিনিসটা হলো যে নির্বাচন কমিশনে যারা সিলেক্টেড হবে তারা হবেন সৎ, দক্ষ এবং এই পর্ষদটি পরিচালনা করার জন্য একটা ভালো টিম হবে, এরকম লোকদেরকে যেন বাছাই করা হয়। এদিকে রাজনৈতিক দলগুলোর দেওয়ার নাম নিয়ে মঙ্গলবার বিকেল 4টায় আলোচনায় বসবেন সার্চ কমিটির সদস্যরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সার্চ কমিটি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী আছেন আমাদের সঙ্গে। জনাব নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনার কারা হবেন সেই নাম দেওয়াটা আপনি সঙ্গত মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে খালিদ ভাই। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে যে একটি নির্দলীয়, নিরপেক্ষ, শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হবে এবং যার সূচনা করেছে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জাতির কাছে একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবনা তুলে ধরে এবং রাষ্ট্রপতির উদ্যোগ গ্রহণের এই প্রস্তাবটা বিএনপির এবং তার মধ্যে দিয়েই যাত্রা শুরু হয়েছে। বিএনপি চায় রাষ্ট্রপতির উদ্যোগ সফল হোক এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন, একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হোক এবং বিএনপি সেই লক্ষ্য নিয়ে কাজ করছে এবং বিএনপি চায় যে দেশে একটি অর্থবহ নির্বাচন হোক এবং সকলের অংশগ্রহণ নির্বাচন হোক এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। যে নির্বাচন হবে জনগণের অংশগ্রহণে, যে নির্বাচন হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এবং সেই লক্ষ্য সামনে বিএনপি কাজ করছে এবং বিএনপি যা যা করা দরকার বিএনপি তাই করবে। একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে বিএনপির এই উদ্যোগ থাকবে। মঞ্জু ভাই, নির্বাচন কমিশনার পদে কারা আসবেন সেই সম্পর্কে, মানে সেই নামগুলি বিএনপির পক্ষ থেকে দেয়া আপনি সঙ্গত মনে করেন কিনা? না, অবশ্যই বিএনপি আজকে বসছে, আজকে 20 দল নিয়ে বসছে। আজকে 20 দলের মধ্যে যাদেরকে রাষ্ট্রপতি ডেকেছিলেন তাদের সাথে আলোচনা হয়েছে, নাম দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে
এবং সেই সিদ্ধান্তের আলোকেই বিএনপি পদক্ষেপে যাবে এবং এটি হবে যুক্তিসঙ্গত এবং এটি দেশবাসী চায়, সকল রাজনৈতিক দল চায় যে বিএনপি বাংলাদেশের জনপ্রিয় দল হিসাবে তার মানে- এই প্রক্রিয়ার মধ্যে থাকুক, তার মানে এবং আমরা তাই আশা করি। তার মানে বিএনপি নাম দিচ্ছে, কাদেরকে তারা কমিশনার দেখতে চায় সেই নাম বিএনপি দেবে। জি। আচ্ছা, জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনি কি মনে করেন পত্রপত্রিকায় নানা ধরনের অনুমান করা হচ্ছে, কেউ বলছেন যে আওয়ামী লীগ নাম দিবে, কেউ বলছেন আওয়ামী লীগ নাম দিবে না, আপনি কি মনে করেন নির্বাচন কমিশনার হিসেবে কাদেরকে দেখতে চায় সেই নাম আওয়ামী লীগ আসলে দেওয়া সঙ্গত হবে কিনা, ঠিক হবে কিনা, জনাব শফিকুর রহমান চৌধুরী? আপনাকে ধন্যবাদ। আমি যেটা বিশ্বাস করি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। আমরা মনে করি যে একটা অর্থবহ নির্বাচনের জন্য আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, সুষ্ঠু নির্বাচন হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, এবং সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন কমিশন হবে একটা নিরপেক্ষ, একটা শক্তিশালী, এই ধরনের একটা নির্বাচন কমিশন হবে যে কমিশনের উপর সব দল মতের মানুষের আস্থা থাকবে এবং স্বাধীনতার সপক্ষের শক্তি, স্বাধীনতার মূল্যবোধ যারা বিশ্বাস করে তারাই নির্বাচনের কমিশনে আসবেন, সেটা আমরা বিশ্বাস করি। সেই রকম কি ধরনের লোক আপনি নির্বাচন কমিশনার হিসেবে দেখতে চান, সেই ব্যাপারে কি আপনার কোনো নিজস্ব চিন্তা ভাবনা আছে জনাব শফিকুর রহমান চৌধুরী, যে আপনি এই ধরনের লোক দেখতে চান? আপনি যে বর্ণনা, আমাদের যেটা হলো কি জি, রাষ্ট্রপতির উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমরা বিশ্বাস করি রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন দিবেন সেটা সেই নির্বাচনের কমিশনের মাধ্যমে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এবং জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি জনাব নজরুল ইসলাম মঞ্জুর কাছে জানতে চাই যে মহামান্য রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশনারদের নিয়োগ দিবেন তাদেরকেই আপনারা মেনে নেবেন কিনা, নাকি আপনারা প্রথম থেকেই বলতে শুরু করবেন যে এটি আসলে ঠিক হয়নি, কোনটি এটি কি ঠিক করা আছে কিনা, মহামান্য রাষ্ট্রপতি যাদেরকে নিয়োগ দিবেন তাদেরকে মেনে নেবেন কিনা, যেটি শফিকুর রহমান চৌধুরী বলছেন? ধন্যবাদ আপনাদের। জি জি ধন্যবাদ আপনাকে খালিদ ভাই। বিএনপি চায় মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন চায় না। বিএনপি চায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের কোনো নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে না। আচ্ছা, যে নির্বাচন কমিশন রকিবউদ্দিন সাহেবের মতো হবেন না, আচ্ছা, সরকারের আজ্ঞাবহ দাসের মতো কাজ করবেন না। বিএনপি চায় স্বাধীন নির্বাচন কমিশন। না কিন্তু মঞ্জু ভাই, আমাদের এরকম নির্বাচন মঞ্জু ভাই ধরা যাক তো হাতে একটি মঞ্জু ভাই, আমাদের এরকম কোনো মেকানিজম আছে কিনা যে আমরা রকিবউদ্দিন সাহেবকে যখন মনোনয়ন দেওয়া হয়েছিল তখনই বুঝতে পারবো যে রকিবউদ্দিন সাহেব আসলে ঠিক লোকটি নন, সেরকম কোনো মেকানিজম আমাদের আছে কিনা? না, আমি এটি তো একটা জনমত গঠিত হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষই এই বিষয়ে মত দিচ্ছেন, আলোচনা হচ্ছে, দেশের নাগরিকরা আলোচনা করছে, বিশ্বের নাগরিকরা আলোচনা করছে, রাজ্যের দল আলোচনা করতেছে যে কি ধরনের নির্বাচন কমিশন হবে, হলেই একটা অর্থবহ নির্বাচন হবে। খালি নির্বাচন হলেই, কমিশন হলেই হবে না, সরকারের সদিচ্ছা ছাড়া নির্বাচন কমিশন শুধু স্বাধীনভাবে কাজ করতে পারে না, এটিও আমাদের মাথায় রাখতে হবে। আর সরকারের সদিচ্ছা ছাড়া নির্বাচন কমিশন কাজ করতে পারে। মঞ্জু ভাই, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমি একটু জনাব শফিকুর রহমান চৌধুরীর কাছে যেতে চাই। জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনি কি মনে করেন যে সরকার আসলে সেই সদিচ্ছাটার কথা আমরা বারবার বলছি, একটি নিরপেক্ষ নির্বাচন, একটি প্রভাবমুক্ত নির্বাচন, যেমনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করছেন যে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন তিনি চান না, সেরকম একটি নির্বাচন আসলেই সরকার চায় কিনা? না, বিএনপি জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, তারা জনগণের ভোটে বিশ্বাস করে না। যেটা জিয়াউর রহমান শুরু করেছিলেন হানা ভোটের মাধ্যমে, এই 79-এর পার্লামেন্ট নির্বাচন, 78-এর রাষ্ট্রপতি নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনে উনি ওনার ইচ্ছা মতো 80% ভোট, 70% ভোট উনি কাস্ট করাইছেন। বিএনপি বিশ্বাস করে অস্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায়, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তারা মানুষকে জ্বালাও পোড়াও করে ক্ষমতায় আসতে চায়। জনগণের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসুক,
আসবে সেটা তাদের বিশ্বাস নেই। কিন্তু তারা আওয়ামী লীগের তো জনগণের আওয়ামী লীগের তো এইটা চাওয়া না। আওয়ামী লীগের চাওয়া তো একটা নিরপেক্ষ, সুষ্ঠু এবং সব মানুষের অংশগ্রহণে, সব মানুষের ভোটাধিকারের মাধ্যমে আমরা একটি চাই নির্বাচন। সুষ্ঠু নির্বাচন হোক, অবাধ নির্বাচন হোক। Right. আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার সফল প্রধানমন্ত্রী মনে করেন যে সবার অংশগ্রহণের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় অধিষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে সেই সরকার গঠন করবে। সেই ক্ষেত্রে আপনারা মনে আমরা করেন এই সেই ক্ষেত্রে আপনারা মনে জি, করেন কিনা বলেন। যে একটি নির্বাচনের সময় এটি লেভেল প্লেইং ফিল্ড দরকার? মন্ত্রী এমপিরা তাদের নিজ নিজ দায়িত্বে থেকে যদি একটা নির্বাচন করেন তাহলে সেই নির্বাচনটি প্রভাবিত হওয়ার সম্ভাবনা আসলে অনেক বেশি। সেই ক্ষেত্রে একটি নির্বাচনকালীন সহায়ক সরকারের যে কথা বিএনপি আপনারা বলছে, দেখেছেন উদাহরণ জি। না, অনেকটা উপনির্বাচন হয়েছে, কোনো মন্ত্রী এমপিরা হস্তক্ষেপ করে নাই। উপজেলা নির্বাচন হয়েছে, ইউনিয়ন নির্বাচন হয়েছে, জেলা পরিষদ নির্বাচন হয়েছে, এই সরকারের অধীনে পৌরসভা নির্বাচন হয়েছে, কিন্তু শফিক ভাই, সিটি কর্পোরেশন নির্বাচন শফিক ভাই, হয়েছে। উপজেলা পরিষদের শেষ দুটি পর্ব এবং ইউনিয়ন পরিষদের পর্বের নির্বাচনগুলি তো ভালো হয় নাই। আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হয়েছে যে ভালো হয় নাই। আপনার সৈয়দ আশরাফকে নিশ্চয়ই মনে আছে, সৈয়দ আশরাফ বলেছেন যে এই নির্বাচন নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এইটা হলো কি ওনার ব্যক্তিগত উষ্মা প্রকাশ, কিন্তু সরকারিভাবে বা দলীয়ভাবে আমরা যেটা মনে করি, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি, এবং সিলেট ডিস্ট্রিক্টে উদাহরণ সৃষ্টি হয়েছে যে একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে। প্রত্যেকটি নির্বাচনে কোনো দলীয় কোনো হস্তক্ষেপ ছিল না, সরকারের কোনো হস্তক্ষেপ। শফিক ভাই, সিলেট ডিস্ট্রিক্ট নিয়ে আমি আপনার সাথে তর্ক করতে চাই না। সিলেট ডিস্ট্রিক্টটাই তো শুধু বাংলাদেশ নয়, পুরো বাংলাদেশের নির্বাচন আসলে কেমন হয়েছে? ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা আপনি বললেন, বা উপজেলা পরিষদ নির্বাচন, সেটি কেমন হয়েছে আসলে? আর সারা বাংলাদেশেই নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমরা এই বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার এটা নিরপেক্ষ নির্বাচন সারা বাংলাদেশেই নিরপেক্ষ নির্বাচন এবং উনি চান যে জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। সারা বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আপনি সেটি মনে করছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলছেন যে তিনি আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না। সেটি দিয়ে আসলে তিনি কি বুঝালেন সেটি একটু বুঝতে হবে। না, প্রশ্নবিদ্ধ নির্বাচন তো হয়, এটা প্রত্যেক জায়গাতেই কিছু গন্ডগোল হয়, কিছু জায়গাতে আধিপত্য বিস্তার করতে চায়, সেগুলি বিচ্ছিন্ন করে না। এইটা যাতে না হয় তার জন্যই জননেত্রী শেখ হাসিনা। জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি জনাব নজরুল ইসলাম মঞ্জুর কাছে একটি প্রশ্নের উত্তর জানতে আমরা একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে আসতে চাই। জনাব নজরুল ইসলাম মঞ্জু, আপনি শুধু খুলনা মহানগর বিএনপি সভাপতি নন, আপনি বিএনপির খুব নীতি নির্ধারকদের একজন। এই সার্চ কমিটি সাথে আলোচনায় আপনারা কার নাম দেবেন বা দেবেন না, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জোটের যে সবচেয়ে বড় শরিক জামায়াতে ইসলামীর সাথে আলোচনা করেছেন কিনা, এবং সেই আলোচনাটার প্রভাব আপনাদের নাম দেওয়ার মধ্যে পড়বে কিনা, সেই বিষয়টি আপনাকে জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। মঞ্জু ভাই, এই সার্চ কমিটির কাছে নাম দেওয়ার প্রস্তাবে আপনাদের বৃহত্তর শরিক দল জামাত ইসলামের সাথে আপনারা কোনো আলোচনা করছেন কিনা, জামাত ইসলামের মতামত নিচ্ছেন কিনা? মঞ্জু ভাই। ধন্যবাদ আপনাকে। গতকালই বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, এখানে সব বিষয়ে আলোচনা হয়েছে। আজকে 20 দলের মহাসচিব পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেখানে আলোচনা হয়েছে, নাম দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। আজকে রাতে বিএনপির যে মুলতবি সভা স্থায়ী কমিটি, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিএনপি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করছে এবং একটি জোটবদ্ধ আন্দোলন হয়েছে, এবং জোটবদ্ধ নির্বাচন এই প্রক্রিয়ার মধ্যে বিএনপি আছে। 20 দলীয় জোটের মধ্যে জামাত ইসলামী বাংলাদেশ আছে, এবং অবশ্যই আলোচনা জোটগতভাবেই হবে, সিদ্ধান্ত জোটগতভাবেই হবে, এবং সেখানে অবশ্যই জামাতের মতটাও বিএনপি নিবে এই প্রক্রিয়ার মধ্যে থাকার জন্য। মঞ্জু ভাই, আপনাকে ধন্যবাদ। বিএনপি সার্চ কমিটিতে নাম দেওয়ার ক্ষেত্রে আজকে রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনাব মঞ্জু ভাই, আপনাকে ধন্যবাদ। জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনাদের জোটে যেসব সদস্য অন্য দলগুলো আছে, প্রায় তাদের বিভিন্ন অভিযোগ পাওয়া যায় যে আওয়ামী লীগ বড় দল হিসেবে কারোর সাথেই কোনো বিষয়ে আলোচনা করে না বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদের কোনো ভূমিকা থাকে না। এবার কি নির্বাচন কমিশনের
কারা যাবেন সেটাতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ওই দলগুলিরও ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? না, আমাদের তো 14 দলীয় নেতা আছেন, সমন্বয়ক হিসাবে কাজ করতেছেন আমাদের শ্রদ্ধেয় নেতা মোহাম্মদ নাসিম সাহেব, মাননীয় প্রেসিডিয়াম সদস্য। হ্যাঁ, এখানে আমাদের সব কিছুই আলাপ আলোচনার ভিত্তিতে হয়। আর বিএনপি কোনোদিনই জামাতকে ছাড়তে পারবে না, এবং ওরা হলো গিয়ে 71-এর যুদ্ধ অপরাধীদেরকে নিয়েই ওরা চলতেছে, এবং 71-এর যুদ্ধ অপরাধীরা তারা কোনোদিন মানুষকে হত্যা করেছিল। জনাব শফিকুর রহমান চৌধুরী, জামায়াতে ইসলামী বিএনপির 20 দলীয় জোটের একটি অংশীদার দল, তাদের সাথে যোগাযোগ ছাড়া কেমনে কি করবে? তাদের সাথে যোগাযোগ করতেই হবে। জামায়াত যদি নিষিদ্ধ দল হতো তাহলে সেটি আলাদা কথা হতো। 2001 সাল থেকে, যে জামাত তো নিষিদ্ধ দল নয়, 2001 সাল থেকে 2006 সাল জামাত বিএনপি সরকারের আমলে যে তরফরা উপনির্বাচন হয়েছে তারা জোরপূর্বক নিয়েছে। আমরা অবশ্য আরেকটি প্রসঙ্গে চলে যাচ্ছি। জনাব শফিকুর রহমান চৌধুরী, আমাদের হাতে খুব বেশি সময়ও নাই। আপনাকে ধন্যবাদ। জনাব নজরুল ইসলাম মঞ্জু, আপনাকেও ধন্যবাদ। স্পিকে বিরতি নিচ্ছে একটি। শিক্ষার্থীদের আন্দোলনের কথা বলতে আমাদের সাথে আছেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ANHM কামরুজ্জামান সরকার। অধ্যাপক সরকার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলনটি করছেন এই মুহূর্তে, সেই আন্দোলনটিকে আপনারা যৌক্তিক মনে করছেন কিনা? আপনি যৌক্তিক মনে করছেন কিনা? আসলে এই আন্দোলনে আমরা কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না, কারণ এখানে আমাদের একটা সেমিস্টার এখানে জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। 33 ক্রেডিট হিসাবে যেটা হচ্ছে যে আমাদের একটা ছাত্র এখানে বছরে 2টা সেমিস্টারে তারা সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিবে। এগুলোতে যদি তারা খারাপ করে, তারপর এরপরে ব্যাকলগ পরীক্ষা বলে প্রত্যেকটা শিক্ষাবর্ষের শেষে ব্যাকলগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানেও তারা হচ্ছে যে পরীক্ষা দিয়ে তাদের পাশ করার সুযোগ আছে। এরপরেও যদি একজন ছাত্র নির্দিষ্ট সংখ্যক কোর্সে পাশ করতে না পারে, অর্থাৎ 33 ক্রেডিট অর্জনে ব্যর্থ হয়, তাহলে সেই ছাত্রকে ওই বর্ষেই তাকে আবার থেকে বাকি যে কোর্সগুলোতে কৃতকার্য হতে ব্যর্থ হচ্ছে সেইগুলো সম্পন্ন করে পরবর্তী বর্ষে তাকে যেতে হবে। এখানে সে যদি আগেই দুর্বল থেকে যায়, পরবর্তী বছরে যখন তারা যায়, আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি ছাত্ররা পরবর্তীতে ওই নতুন বছরে যে নতুন শিক্ষাবর্ষের এই কোর্সগুলোর সাথে আরও ভারসাম্য রক্ষা করতে পারে না, তাদের সফলতার হার পরবর্তীতে আরও কমতে থাকে। কিন্তু এটা পরবর্তীতে শেষে যে তারা নানান ধরনের হতাশায় ভুগতে থাকে, অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। কিন্তু চিন্তা ভাবনা করেই সরকার শিক্ষার্থীরা যে অভিযোগটা করছে যে 33 ক্রেডিটের এই পদ্ধতির কারণে নানাবিধ সমস্যা দেখা দেয়। একটি হচ্ছে যে রুয়েটে যেহেতু ক্লাস এবং ল্যাব ক্লাসের মানে ল্যাবরেটরি সংকট রয়েছে, সেই কারণে যারা 33 ক্রেডিট অর্জন করতে পারবে না তারা পরের ক্লাসের সঙ্গে গিয়ে ক্লাস করতে হবে তাদের, যেখানে আসলে ক্লাস এবং শিক্ষকদের সংকট আরো ঘনীভূত হতে পারে। তারা এই বিষয়ে মনে করছে যে আগে যে পদ্ধতিটি ছিল সেই পদ্ধতিটি ভালো। এই ব্যাপারে এই যুক্তিটি আপনার কাছে কিরকম মনে হয়? আসলে যারা ফেল করছে একটা, অর্থাৎ নতুন শিক্ষাবর্ষে যারা উত্তীর্ণ হতে ব্যর্থ হচ্ছে, তাদের জন্য কিন্তু আলাদা ল্যাবরেটরি বা অন্য কোনো ক্লাসের ব্যবস্থা এখানে, তারা পরবর্তী শিক্ষাবর্ষের সাথে ওই ফেল কোর্সগুলোতে কিন্তু তারা আবার যুক্ত হবে হয়ে, এবং এই সংখ্যাটা আসলে কিন্তু খুব বেশি না। এখানে একটা শিক্ষাবর্ষে দেখা যাবে একটা বিভাগে হয়তো 2-3 জন ছাত্র বা 4 জন এরকম ছাত্র এটা থাকে। এই সংখ্যাটা কিন্তু আসলে খুব বেশি না। এখানে আমাদের শতকরা 95% ছাত্রই কিন্তু এই সিস্টেমে তারা কোনো সম্মুখীন হচ্ছে না। মুষ্টিমেয় কিছু ছেলে এখানে, এবং তাদের যদি আমরা দেখি তারা আসলে ক্লাসে তাদের অনুপস্থিতির হার সাংঘাতিক। তারা ক্লাসে উপস্থিত থাকে না, তারা ক্লাস পরীক্ষা সেখানে অংশগ্রহণ করে না, সেমিস্টার পরীক্ষাগুলোতে নামমাত্র উপস্থিত হয়। অর্থাৎ তারা আসলে লেখাপড়া লেখাপড়া না করে যদি আপনার একটা বর্ষ করা যায়, সেইটাই। অধ্যাপক সরকার, মোট কত ভাগ শিক্ষার্থী এই আন্দোলনটার সাথে আসলে সম্পৃক্ত আছে?
এইটা কত ভাগ ছাত্র, এটা আপনারা আপনাদের এখানে এগুলো দেখছেন। আমাদের এখানে 2টা শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের আন্দোলনের কথা বলা হচ্ছে। 2 শিক্ষাবর্ষে আমাদের প্রায় 1700 ছাত্রছাত্রী আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুষ্টিমেয় কিছু সংখ্যক ছাত্রছাত্রী এই আন্দোলনের এখানে আমরা মাঠে তাদেরকে দেখতে পাচ্ছি। অর্থাৎ তারা আন্দোলন করছে যাতে তাদের পরীক্ষা পদ্ধতি সহজ হয়, তারা যাতে সহজে অপর ক্লাসে উঠে যেতে পারেন। আপনাকে ধন্যবাদ অধ্যাপক সরকার। রেডিও স্পিকে একটি বিরতি নিচ্ছি। মেলা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকছে ব্যাপক নিরাপত্তা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি এবার থাকবে আগের চেয়ে বেশি সংখ্যক পুলিশ ও র্যাব। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন গ্রন্থমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ডক্টর জালাল আহমেদ এবং আগামী প্রকাশনের স্বত্বাধিকারী ওসমান গনি। আমি ডক্টর জালাল আহমেদ আপনাকে জানতে চাইবো যে সামাজিক গণমাধ্যমে একটি বিষয় খুব বেশি আলোচিত হচ্ছে যে এবার কোন বইগুলি আসলে কার অনুভূতিতে আঘাত দিচ্ছে কিনা সেটি দেখার জন্য পুলিশ বাহিনীকে বলা হচ্ছে বা বলা হয়েছে পুলিশ বই পড়ে, পুলিশ বাহিনীর সদস্যরা বই পড়ে দেখবেন যে তার মধ্যে আসলে আপত্তিকর কোনো কিছু থাকছে কিনা। এই বিষয়টি কি এরকমই কিনা ডক্টর জালাল আহমেদ? না, এটা আমরা আজকে আমাদের সংবাদ সম্মেলন ছিল, ওইটা এই প্রসঙ্গটি উঠেছিল। আমার দেখা হয়নি, কিন্তু আমরা জেনেছি যে এই ধরনের একটি সংবাদ পত্রিকায় ছাপা হয়েছে, কিন্তু বাংলা একাডেমির পক্ষ থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা যেটা বলে আসছি সেটি হচ্ছে, আমরা আশা করি যে সবাই, আমাদের নীতিমালাটা মৌলিক দিক হচ্ছে আমরা এমন বই প্রকাশ করব না বা গ্রন্থমেলা আনবো না যে বই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। এটা হচ্ছে আমাদের মৌলিক নীতিমালার একটি। সুতরাং আমরা আশা করি যে প্রত্যেকেই, আমরা যারা প্রকাশক, আমরা যারা লেখক কিংবা সম্পাদক, সবাই এদিকে দৃষ্টি রাখবো যে কোনো গ্রন্থে যেন এমন বিষয় না থাকে যে বিষয়ে, যেমন ব্যক্তিগতভাবে কোনো নেতাকে কিংবা কোনো ব্যক্তিকে কটাক্ষ করা যাবে না, কারো ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়া যায় না, এটা আমাদের নীতিমালার মধ্যেই রয়েছে। সুতরাং পুলিশের পক্ষ থেকে কী বলা হয়েছে সেটা আমরা ঠিক জানি না, কিন্তু বাংলা একাডেমির যে এখনকার মতো যে প্রতিষ্ঠিত ব্যবস্থা, সেই ব্যবস্থা এমন কোনো পদ্ধতি নেই যে কত বই মেলায় আসবে এবং প্রতিদিন সেই বইগুলিকে স্ক্যান করা হবে যে কি আছে না আছে। আমার মনে হয়, এবং এটা কোনো একটা বাস্তবসম্মত ব্যবস্থাও না, যে প্রত্যেক দিন ধরুন গড়ে 100 থেকে 150 বা কোনো দিন আরো বেশি বই বের হয়। তো সেই বই তো এইভাবে একটা পর্যবেক্ষণ করে এমন কোনো এডিটোরিয়াল ব্যবস্থাও নাই যে তারা এটা দেখবেন, এটার উপর রিকমেন্ড করবেন। সুতরাং এই দিক থেকে বাংলা একাডেমির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো এই দায়িত্বটি কি পুলিশদের দেওয়া হয়েছে কিনা, পুলিশ বাহিনীকে দেওয়া হয়েছে কিনা, যেহেতু বাংলা একাডেমির যথেষ্ট পরিমাণে? না, আমরা তো দেইনি, এটা আমি জানি না, আমরা তো দেইনি। পুলিশের, আমি যেটা মনে হচ্ছে যে পুলিশের নিরাপত্তার দিক থেকে তাদের একটা নিজস্ব পার্সপেক্টিভ আছে। ওকে, তাদের নিজস্ব পার্সপেক্টিভে তারা এটি দেখছেন। ডক্টর জালাল আহমেদ, আপনি আমাদের সাথে থাকবেন। প্রকাশক ওসমান গনি আছেন আমাদের কাছে। জনাব ওসমান গনি, আপনি এই বাংলা একাডেমির এই সিদ্ধান্তটাকে আপনি কি মনে করেন যে কারো অনুভূতিতে আঘাত দেওয়া, কোন নেতা নেতৃত্বের সম্পর্কে কোনো একটি বিদ্রুপাত্মক বই মেলায় না নিয়ে আসা, সেই ব্যাপারে যে নীতিমালা করা হয়েছে সেই নীতিমালাটি আপনি কিভাবে দেখছেন, সেই নীতিমালাটি আপনি মেনে চলছেন কিনা? জনাব ওসমান গনি। হ্যাঁ, বাংলা একাডেমির বইমেলা তো এখন বিশাল আকার ধারণ করেছে এবং আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এই মেলায় এত বড় হয়েছে যে অনেক বই প্রকাশিত হচ্ছে। যদিও মানসম্মত বইয়ের বিষয়টি ব্যাপারও এখানে আসে, কিন্তু আমি একটি কথা বলতে চাই যে এই মেলায় এরকম কোনো নীতিমালা করা উচিত নয়, বা নীতিমালা বাংলা একাডেমি করেও নি নতুন করে, যে যেই কারণে এইরকম একটা সিদ্ধান্ত হইতে পারে যে কি ধরনের স্ক্যানিং ইত্যাদি। সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে, নীতিমালা রয়েছে, তারা তো দেখতেই পারে, জানতেই পারে যে কিভাবে কোন বই প্রকাশিত হচ্ছে। বই তো শুধু অমর একুশের গ্রন্থমেলায় বিক্রি হচ্ছে তা না, বাইরেও বিক্রি হচ্ছে। কিন্তু গ্রন্থমেলার প্রসঙ্গ তুলে বিষয়টা উপস্থাপন করা, এটা গ্রন্থমেলার একটা এফেক্ট করবে। কাজে আমরা আশা করব যে আইন প্রয়োগকারী সংস্থা তারা যথেষ্ট ভূমিকা রাখছে, এমন নতুন কোনো ভূমিকা রাখা প্রয়োজন নেই যেই ভূমিকার কারণে এই
বইমেলাটি একটি প্রশ্নবিদ্ধ হইতে পারে। জনাব ওসমান গনি, আপনি যেসব বই প্রকাশ করেছেন সেই সব বইয়ের মধ্যে কি এমন কোন বই আছে যেটি আপনি আসলে মেলায় নিয়ে যেতে পারবেন না বা মেলায় নিচ্ছেন না বাংলা একাডেমির এই নীতিমালার আলোকে বা নীতিমালার অন্ধকারে? না, এরকম কোনো বই তো আমাদের নেই যেই ধরনের নীতিমালা বিরোধী। কারণ হলো আমরা মানে এই কথা কিন্তু বলা হয়নি যে অতীতের কত বই প্রকাশিত হয়েছে, নতুন যে বইগুলি প্রকাশিত হবে এইগুলি স্ক্যানিং করার কথা বলা হয়েছে। কারণ আগের বইগুলি তো বাজারে রয়েছে এবং সেই বইগুলি তো সরকারের বিভিন্ন সংস্থা দেখার সুযোগই রয়েছে। বইমেলায় গিয়ে আবার এই বিষয়টি দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ডক্টর জালাল আহমেদ, যদি কোনো বইকে আপনারা সমস্যাবহ মনে করেন, সমস্যাজনক মনে করেন, তাহলে কি ওই বইটির বিষয়ে আপনারা শুধু সিদ্ধান্ত নেবেন নাকি প্রকাশনা সংস্থার উপরও নিষেধাজ্ঞা আসতে পারে? এই ব্যাপারে আপনারা কোনো চিন্তা করেছেন কিনা? না, এটা আমাদের সর্বসম্মত, আমরা একটা ঐক্যমত্য আমাদের মধ্যে আছে, সেটা বাংলা একাডেমি প্রকাশক যারা আছেন তারা এবং সরকারের বিভিন্ন বিভাগ, আমাদের ঐক্যমত্যটা হচ্ছে যে আমরা গ্রন্থমেলা এমন বই আনবো না যে বই গ্রন্থমেলার কে একটি ঝুঁকিপূর্ণ অবস্থানে নিয়ে যায়, গ্রন্থমেলার নীতি ভঙ্গ করে, তাই না? সেই দিক থেকে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে সবাই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করবেন এবং সরকারও নিশ্চয়ই চাইবে না যে গ্রন্থমেলায় এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা, বা সরকারি কোনো বিভাগ বা পুলিশও নিশ্চয়ই চাইবে না এমন একটা পরিস্থিতি তৈরি হবে যাতে একটা ডক্টর জালাল আহমেদ, জনাব ওসমান গনি, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এটু স্পিকে।